হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জি ইসলাম এডু। আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে দেখতে পেয়েছো যে আজকে টপিকটা কি, ইরান ইসরায়েল যুদ্ধ। এ নিয়ে কিন্তু বিশ্ব রাজনীতি, অর্থনীতি সব জায়গায় তোলপাড় হয়ে যাচ্ছে। ইরান ইসরায়েল কে কোন দেশে রয়েছে, ভারতবর্ষ কার সাপোর্টে রয়েছে, কি হতে পারে দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ আরও চরম পর্যায়ে পৌঁছে তাহলে ভারতের কি ক্ষতি হতে পারে, ভারতের তেলের দাম কি বেড়ে যাবে, কি হবে, সবটা দেখবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। ইরান ইসরায়েলের যুদ্ধ কবে থেকে শুরু হয়েছে, কি হয়েছে, ডিটেলসে জানবো। দেখো, প্রথমে একটু ছোট করে বলে দিই যে ইরান ইসরায়েলে কিন্তু প্রথমের দিকে খুব একটা খারাপ সম্পর্ক ছিল না। তারা দুজনকে যথেষ্ট সম্মান দিত, তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছিল, মানে দুটো বন্ধু যেমন হয়। হঠাৎ করে সেই বন্ধুদের মনের পরিবর্তন হলো, মানে ধরে নাও ইরানের একজন শাসকের পরিবর্তন হলো, সে এসে ইসরায়েলকে জায়নিস্ট শাসন বলে ঘোষণা করলো এবং ইসরায়েলের সাথে তার যত সম্পর্ক ছিল সব শেষ করে দিল। শুরু হলো এখান থেকেই সেই যুদ্ধ প্রস্তুতি। ইসরায়েল কিন্তু প্রথম দিকে খুব শক্তিশালী একটি দেশ, যার কাছে কিন্তু খুব অত্যাধুনিক অস্ত্র শস্ত্র বলো, সামরিক ক্ষমতা কিন্তু তার কাছে অনেক বেশি। এবার ইসরায়েল কি করছে, ইসরায়েল ইরানের একটা হামাস বলে একটা মুসলিম সংগঠন রয়েছে, ইরান সেটাকে সমর্থন করে, কিন্তু ইসরায়েল সেটাকে সমর্থন করে না, তাদের মতে সেটা জঙ্গি সংগঠন। এই হামাস রয়েছে গাজায়, ঠিক আছে। ইরান ফার্স্ট অ্যাটাক করছে 2024-এ, পাল্টা অ্যাটাক ইসরায়েলও করছে, কারণ ইসরায়েল ছেড়ে কথা বলবে না। ইসরায়েলকে যদি কেউ এক চড় মারে, ইসরায়েল গিয়ে তাকে 4টে চড় মেরে দিয়ে আসবে, এরকম হচ্ছে ইসরায়েলের ক্ষমতা। এরকম অবস্থায় ইরান পাল্টা আক্রমণ করছে, তারপরে ইসরায়েল আবারও পাল্টা আক্রমণ করছে। গাজাতে সে একটা হসপিটালকে পুরো ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। তো তখন ইরান থেকে মানে তো দুজনকে এবার অস্বীকার করছে যে না আমি করিনি, ও বলছে আমি করিনি, এটা হচ্ছে। তো পরবর্তীতে ইরান একটা মিসাইল অ্যাটাক করছে, কিন্তু সেই মুহূর্তে ইসরায়েল একটা অ্যাপ নিয়ে এসলো, যে অ্যাপের মাধ্যমে দেখা যাবে যে কেউ যদি অ্যাটাক করে, শত্রু দেশ যদি অ্যাটাক করে, আমি তার আগে জানতে পেরে যাবো যে আমার দেশে বা আমার কাছাকাছি কোনো মিসাইল অ্যাটাক হচ্ছে। তো সেই মতো অবস্থায় ইসরায়েলের অনেক মানুষের কিন্তু ওই অ্যাপের জন্য তারা বেঁচে গেছে, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবারও পাল্টা আক্রমণ, আবার ইসরায়েল ইরানের কিছু তেল ঘাঁটিতে অ্যাটাক করছে, আবার অ্যাটাক করছে। ইরান কি তোরই ছেড়ে কথা বলবে? ইরানেরও সমর্থনে রয়েছে কিছু কিছু দেশ, ইসরায়েলের সমর্থনে রয়েছে কিছু দেশ, আমেরিকা চীন কি করছে, চুপচাপ বসে আছে কি, কি হবে পরিণতি, চলো দেখে নেব। ফার্স্ট টপিকে যেটা বলছে যে 1948 থেকে 1979 সাল, এই সময়ের মধ্যে তাদের দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক খুব ভালো ছিল। তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল এবং দেখো এখানে বলে দিয়েছে যে তারা, এক সেকেন্ড, এখানে বলছে যে প্রধানমন্ত্রী, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, ডেভিড বেন গুরিয়ন। উনি বলছেন যে পেরিফেরি ডক্ট্রিনের অধীনে এই সম্পর্ক গড়ে ওঠে, যেখানে তারা আরব দেশগুলির বিরুদ্ধে একত্রে কাজ করবে, যে আরবিয়ান কান্ট্রিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কাজ করবে, এটা হচ্ছে তাদের চুক্তি হচ্ছে। 1948 থেকে 1948 টু 1979 পর্যন্ত তাদের এই সম্পর্কটা সুন্দর ছিল। পরবর্তীতে যখন ইরানের এক শাসনকর্তা চেঞ্জ হয়, অর্থাৎ 1979-তে 1979-এ ইসলামিক বিপ্লবের পর ইরানে আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন। তিনি এসে ইসরায়েলকে এই যে জায়নিস্ট শাসন হিসেবে ঘোষণা করছে, অভিহিত করছে। এর ফলে ইরান ইসরায়েলের সম্পর্ক শেষ, অবৈধ ঘোষণা করে। প্রক্সি যুদ্ধ হয় কি, প্রক্সি যুদ্ধটা কি এটা দেখে নাও, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে টপিকটা, এটা আজকের জন্য প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, সেটা WBCS, তোমার মেন্স, ইউপিএসসি সব কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় থাকে। ইরানের যুদ্ধের ফলে কি হতে পারে, কি হয়েছে। ইরান লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দেয়। এই যে গাজায় এই যে হামাস, এই হামাসদের মানে সমর্থনের জন্য কিন্তু ইসরায়েলের সব থেকে বেশি আপত্তি, যারা ইসরায়েল ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে লড়াই করে। এই যে হিজবুল্লাহ, হামাস, তারপরে হুথি, এরা হচ্ছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, মানে এরা ইউএসএ কে সমর্থন করে না, ইরান এদেরকে সমর্থন করছে। তাহলে ইসরায়েল অবশ্যই রেগে যাবে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে এবং সিরিয়ায় ইরানি ঘাঁটি ও বিজ্ঞানীদের উপর হামলা চালায়, এটা হচ্ছে প্রক্সি যুদ্ধ। পরবর্তীতে কি হচ্ছে দেখা যাক। সম্প্রতি ঘটনা যেটা সম্প্রতি হয়েছে 2023 সাল থেকে এই আক্রমণ শুরু হয়েছে। 22-এ আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, 23-এ ইরান ইসরায়েল যুদ্ধ, একের পর এক দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। বিশ্বযুদ্ধ কি অবশ্যম্ভাবী? বিশ্বযুদ্ধের কি গন্ধ পাচ্ছি আমরা? কি হতে পারে বিশ্বযুদ্ধ হলে? কি বিশ্ব শেষ, ধ্বংস? দেখা যাক কি হয়। বাট সবাইকে ঠান্ডা মাথায় মানে সব কিছু মিটিয়ে নিতে হবে, বাংলা কথায় বলে। হামাস ইসরায়েলে হামলা চালায়। হামাস
হামাস যেটা গোষ্ঠী রয়েছে তারা প্রথমে কিন্তু ইসরায়েলকে অ্যাটাক করছে, যার ফলে গাজায় তীব্র সংঘাত শুরু হয়। ইরান এই হামলার পেছনে সমর্থনকারী হিসেবে অভিযুক্ত হয়, যদিও ইরান এটা অস্বীকার করে। 2023 অক্টোবর মাসে হামাস প্রথম কিন্তু অ্যাটাক করছে ইসরায়েলের ওপর। ইসরায়েল ইরানকে দোষারোপ করছে, ইরান অস্বীকার করছে। এরপরে ইসরায়েলও কিন্তু পাল্টা অ্যাটাক করেছিল এই গাজায়, এটা হসপিটালকে ধ্বংস করে দিয়েছিল। 2024 এপ্রিলে কি হচ্ছে, ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায়, যেখানে ইরানের সিনিয়র জেনারেল নিহত হন। প্রতিশোধ হিসাবে 300টির বেশি ড্রোন এবং মিসাইল দিয়ে ইসরায়েলে আক্রমণ করে ইরান, কিন্তু তাতে কিন্তু ইসরায়েলের তেমন কিছু ক্ষতি হয়নি, কিছু করতে পারেনি। 2025 সালের জুন মাস 13 থেকে 15 জুন এইটুকু সময়ের মধ্যে কিছুদিন আগেই এই ঘটনাটা ঘটেছে, যেটা ইসরায়েল একটা অপারেশন করছে যার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। ভেরি ইম্পর্টেন্ট, অপারেশন রাইজিং লায়ন অবশ্যই পড়ে যাবে, মাস্ট ইম্পর্টেন্ট। এর মাধ্যমে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপন কেন্দ্রগুলো, তেল গ্যাস শিল্পে হামলা চালায়। ইরান প্রতিশোধ হিসেবে তেল আবিব, হাইফা, রোহফটে মিসাইল হামলা করে। এতে ইরানের 224 জনের বেশি এবং ইসরায়েলে 13 জন মতো নিহত হন। এটা হচ্ছে যুদ্ধ, এটা হচ্ছে এখনো পর্যন্ত এইটুকু আপডেট। এরপরে কি হতে পারে, কি কারণে এটা হয়েছে সেটা আমরা দেখব। সংঘাতের কারণ, আমি সংঘাতের কারণ এটা বললাম যে ধর্মীয় আদর্শিক কারণ যেটা রয়েছে, যে ইরান একটি শিয়া ইসলামিক প্রজাতন্ত্র এবং ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র। এবার এদের এই যে দুজনকে সমর্থন করা, এই যে ইরান যাদেরকে সমর্থন করছে, যারা ইসরায়েলকে এবং আমেরিকাকে দেখতে পারে না, সমর্থন করে না, তাদেরকে ইরান সমর্থন করছে, এটাই ইসরায়েলের আপত্তি। তার আগে তো ইরান থেকেই তো ইসরায়েলকে সম্পর্ক খারাপ করে দিয়েছে। ইরান ফিলিস্তিনি কারণকে সমর্থন করে এবং ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে। আচ্ছা, পারমাণবিক কর্মসূচি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজের জন্য হুমকি হিসেবে দেখে। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে সরে আসে। কোশ্চেনটা এটা ভেরি ইম্পর্টেন্ট, যে মার্কিন যুক্তরাষ্ট্র কবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে আসে? 2018। আর এই টপিকগুলো কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি ফর ইউর ইউপিএসসি এক্সাম। অনেকেই রয়েছে যারা বাংলায় ইউপিএসসি দিচ্ছ বা দেবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। থেকে সরে আসে যা ইসরায়েল সমর্থন করে। এবার ইরানেরও রাগ হচ্ছে। আঞ্চলিক আধিপত্য কি বলছে, যে ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশ প্রতিদ্বন্দ্বী। ইরান সিরিয়ার আসাদ শাসন এবং ইয়েমেনের ইহুদিদের সমর্থন করে, যেখানে ইসরায়েল ইরানি প্রভাব রোধ করতে চায়। ঠিক আছে, এটা একটা আঞ্চলিক প্রভাব, বাউন্ডারি বেসিক একটা গন্ডগোল যেটা হচ্ছে। ঠিক আছে, বাউন্ডারির কারণে। প্রক্সি যুদ্ধ, ইরান হিজবুল্লাহ ও হামাসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালায়। ইসরায়েল সিরিয়ার ইরানি ঘাঁটিতে হামলা করে প্রতিশোধ নেয়, এটা হচ্ছে প্রক্সি যুদ্ধ। বিশ্ব ভারতের ওপর প্রভাব, কারণ আমাদের ইউপিএসসিতে যেটা রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনে ভারতের সাথে প্রত্যেকটা দেশের কি সম্পর্ক, যে কূটনৈতিক সম্পর্ক, কীরকম সম্পর্ক, সবটা কিন্তু পড়তে হবে। তো আজকের এই যে ইরান ইসরায়েলের যুদ্ধটা হচ্ছে, তার ফলে আমাদের ভারতের উপরে কি প্রভাব পড়বে, কি সেখান থেকে কি কোশ্চেন আসতে পারে, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, বিশ্বের উপরে কি প্রভাব, তেলের দাম বৃদ্ধি। সবার মধ্যে এখন একটাই আলোচনা চলছে যে ইরানে এই যে অ্যাটাকটা হয়েছে তার ফলে কিন্তু তেলের দাম বাড়বে। মধ্যপ্রাচ্য তেল উৎপাদনের প্রধান অঞ্চল, এটা আমরা সবাই জানি। সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্বব্যাপী তেলের দাম বাড়ে এবং যা পরিবহন ও পণ্যের মূল্য বৃদ্ধি করে। দেখো, যদি আমার যোগান না থাকে, আমার ইকোনমিক্সে যদি যোগান আমার কম থাকে, তাহলে তো দাম তো আমার বাড়বেই, তাই না? যোগান যত কম হবে দাম আমার তত বাড়বে। এটা যদি যোগান কার্ভ হয়, আমার যোগান কম, দাম বাড়ছে, এটা দাম। ঠিক আছে, তাহলে দাম বাড়বে অবশ্যই। তারপরে কি বলছে, আঞ্চলিক অস্থিরতা, সংঘাত বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, চীন জড়িয়ে পড়তে পারে। কারণ আমাদের এই যে শক্তিশালী দেশ, কিছুদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হচ্ছিল, তাতে কিন্তু ভারত কিন্তু একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাকে থামিয়ে দেয়, যে বলে থামো, এবার আর ঝামেলা করো না, ছেড়ে দাও, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। তাহলে এবার এই যে অ্যাটাকটা হচ্ছে, সেখানে ইউএসএ বা চীন কে কাকে সমর্থন করছে সেটা বোঝাটা মুশকিল। আর ইউএসএ কাকে সমর্থন করে কেউই জানে না, কার সাপোর্টে রয়েছে। সে চাইছে আমার দেশ উন্নত হোক, ইকোনমিক্সের বেস্ট হোক, সেটা চীনও চায় যে আমি ইকোনমিক্স একদম সুপার হবো, আমার 7 জন্ম কেন, পরবর্তী 10 জন্ম কেউ আমার আগে এগিয়ে যেতে পারবে না, এরকম সে শক্তিশালী হতে চাইছে। তো সবাই সবার মধ্যে মজা দেখছে এটাই। বাণিজ্য পথে ঝুঁকি, লোহিত সাগর এবং সুয়েজ খালের মাধ্যমে বাণিজ্য পথ ব্যাহত হয়, যা বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করবে।
লোহিত সাগর আর সুয়েজ খাল, এটার মাধ্যমে তো সবথেকে বেশি ট্রেডস হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে। তো এইখানে এই ইরান আর ইসরায়েলের এইখানে মাঝখানে রয়েছে একটা, তো এখানে যদি ইরানে যদি অ্যাটাক হয় তাহলে তো এই সাগরগুলো বা এগুলো তো বন্ধ থাকবে না, তাহলে তো অবশ্যই ট্রেডিংয়ে তো প্রবলেম হবে। ভারতের ওপর কী প্রভাব পড়বে? ভারত তার 80% তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, কারণ আমাদের তেলটা পুরোটাই বাইরে থেকে আসছে, আমাদের এখানে কোনো সেভাবে প্রোডাকশন কিছু নাই। সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি ভারতের অর্থনীতি মুদ্রাস্ফীতি, বাণিজ্য ঘাটতি, রুপির উপর চাপ সৃষ্টি করতে পারে। মুদ্রাস্ফীতি বাণিজ্য ঘাটতি, রুপির উপর চাপ মানে এদিকে তো ডলার পাউন্ড যদি দাম বেড়ে যায় তাহলে তো মুদ্রাস্ফীতির উপর চাপ পড়বেই, তাই না? ওটাও তো দাম বাড়বে। ভারতীয় প্রবাসীদের ঝুঁকি, পশ্চিম এশিয়ায় প্রায় 90 লক্ষ ভারতবাসী রয়েছে, সংখ্যা তাদের জীবনাজীবিকার জন্য হুমকি। অবশ্যই বাইরে থাকছে দেশ, মানে আমি এদিক থেকে এখানে আসতে পারবো না, প্লেন বন্ধ হয়ে যাবে। আর ইরানে সেভাবে কিছু নেই, ইসরায়েলও তো আমার ভারতবাসী নেই, তো তার আশেপাশে কান্ট্রিতে তো রয়েছে, আর সেটা প্রবলেম হয়ে যাবে। বাট এটুকু বিশ্বাস আছে যে ভারত সরকার নিশ্চয়ই তাদের জন্য কিছু ব্যবস্থা করবে। এর আগে আমরা বহু দেখেছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় অপারেশন গঙ্গার মাধ্যমে তারা নিয়ে এসছে, আর ওদিকে আর একটা অপারেশন কাবেরির সময় হয়েছে। আচ্ছা, বাণিজ্য পথে প্রভাব, লোহিত সাগর, সুয়েজ খাল, এটা আমি বললাম একটু আগে। ভারতের ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, পশ্চিম এশিয়ার সাথে $400 বিলিয়ন বাণিজ্য হয়। এই পথ ব্যাহত হলে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। ভারত থেকেও কিছু রপ্তানি হয় যেটা ওই লোহিত সাগর সুয়েজ খালের মাধ্যমে যায়, ইউরোপে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, আফ্রিকা যাচ্ছে, সেটাও বন্ধ হবে। রপ্তানি বন্ধ হলে মানে আমাদের টাকাও কম আসবে। কূটনৈতিক চ্যালেঞ্জ, ভারত ইরান ও ইসরায়েল উভয়ের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে, সংঘাত তীব্র হলে ভারতের পক্ষে নিরপেক্ষ অবস্থান ধরে রাখা কঠিন হবে, এটা অবশ্যই। আজকে রামশ্যামের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমি দুজনকেই সমর্থন করছি, দুজনেই আমি সাপোর্টার, দুজনকে আমি ভালোবাসি। এবার যখন রাম বলবে যে তুমি কার ফরে বলো, শ্যাম বলবে তুমি কার ফরে বলো, আমি তখন চাপে পড়ে যাবো। ভারতের অবস্থা তো তাই। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর IMEC 2023 সালে ঘোষিত এই প্রকল্প ব্যাহত হতে পারে, যা ভারতের জন্য কৌশলগত ও অর্থনৈতিক ক্ষতি। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর মানে এক কথায় বলতে গেলে এই যুদ্ধ যদি দিনের পর দিন চলতে থাকে, যদি এই যুদ্ধ আরও গুরুতর হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের কিন্তু ইকোনমিক্সে বিশাল একটা প্রভাব পড়বে, সাংঘাতিক প্রভাব পড়বে। ওকে, তারপর কি হচ্ছে ভারতের অবস্থান, ভারত এই অবস্থানে কি করছে। ভারত সংঘাতের ক্ষেত্রে সংযম কূটনৈতিক সমাধানের পক্ষে। 2025 সালে জুন মাসে ভারত ইরানে ভ্রমণ সতর্কতা জারি করে উভয় পক্ষকে বেসামরিক নাগরিকের সুরক্ষা দেওয়ার আহ্বান জানায়, মানে এখন ইরান যেও না, বেড়াতে যেও না, এরকম ব্যাপার। ভারত ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে 2 স্টেট সলিউশন সমর্থন করে, দুটো দেশের সলিউশন, যেখানে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার কথা বলা হয়। এবং এই যে দুটো দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত যেটা ছিল সেখানে 2 স্টেট সলিউশন সমর্থন করছেন, এবং ফিলিস্তিনকে এটা মানে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করার কথা বলা হচ্ছে, এটাকে ভারত সমর্থন করছে। আর ভারত ইরানের সাথে চাবাহার বন্দর প্রকল্প, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ইউপিএসসির জন্য। ইউপিএসসিতে কিন্তু এই চাবাহার বন্দর প্রকল্পটা কিন্তু খুব আসে। তো ইরান আফগানিস্তান এই সীমান্তে রয়েছে চাবাহার প্রকল্প। এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTC এর মাধ্যমে সম্পর্ক বজায় রাখে, যা মধ্য এশিয়ার সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা এবং প্রযুক্তি সহযোগিতা গভীর। ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে প্রতিরক্ষা, ঠিক আছে, সামরিক যে সাপোর্টগুলো ইসরায়েলের কাছ থেকে রয়েছে, কারণ যখন ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছিল তখন কিন্তু ইসরায়েল কিন্তু বলছিল যে তোমার যা লাগবে আমি তোমাকে পূর্ণ সমর্থন করবো, তোমাকে আমি সব সাপোর্ট করবো, তোমার যা লাগবে আমি তাই দেবো, এটা কিন্তু ইসরায়েল বলেছিল। আচ্ছা, ভারত ইসরায়েল থেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি করে, এটা আমরা সবাই জানি, তোমরাও নিশ্চয়ই জানো। ইসরায়েল থেকে তাহলে কী কী পাচ্ছে, সে পাচ্ছে ডিফেন্সের কিছু কী বলবো আর্মস পাচ্ছে, আর এদিকে ইরান থেকে সে পাচ্ছে আমাদের ইকোনমিক্স, যার পরে দাঁড়িয়ে আছে, যেখান থেকে আমাদের সব কিছু ডিপেন্ড করছে, এই তেল, এটা কিন্তু ইরান থেকে আসছে। চাবাহার বন্দর প্রকল্প মানে ইরানের সাথে ইরান ইসরায়েলের সাথে কিন্তু ভারতের সম্পর্ক কিন্তু ভালো, এটা আমি বলতে পারি, এটা আমরা সবাই বলতে পারি। যে এবার ভারত কার পক্ষে যাবে সেটা মুশকিল হয়ে গেছে ভারতের, যে কার পক্ষে নেবে, ইসরায়েলের পক্ষে না ইরানের পক্ষে। এবার ইসরায়েলের পক্ষে নিলে ইসরায়েল আবার তো তখন বলবে না আমি তোমাকে আর কিছু আর্মস দেবো না। আবার ইরানের পক্ষে নিলে ইরানও একটা খারাপ সম্পর্ক হবে, কারণ তেল বলে কথা, তেল দরকার আমাদের, পেট্রোল ডিজেল যেটা দরকার, তো সেগুলো পাওয়া যাবে না, খুব মুশকিল। তো এই মতো অবস্থায় 2 স্টেট সলিউশন, অর্থাৎ দুটো দেশের মধ্যে সমঝোতা হয়ে যাক, ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র করে দেখ, এটা ভারত সমর্থন করছে। ওকে, তো বোঝা গেল ইরান ইসরায়েল যুদ্ধের ঘটনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।